আজকে গণিতের পাটিগণিত অংশের আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের এটাই হচ্ছে প্রথম পর্ব। তো প্রথম পর্ব ক্লাসে আপনাদের স্বাগতম। তো এই ক্লাসটি হচ্ছে ভগ্নাংশ সম্পর্কিত। অর্থাৎ ভগ্নাংশ কি? একটি বস্তুকে বা কোনো জিনিসকে কয়েকটি সমান অংশে, এটা লক্ষণীয় বিষয় হচ্ছে সমান অংশে বিভক্ত করে তার কতগুলো অংশ নেওয়া হলে তা যেভাবে প্রকাশ করা হয় তাই হচ্ছে ভগ্নাংশ। একটি তাত্ত্বিক কথা হয়ে গেল, কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন যে ভগ্নাংশকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যা পাওয়া যায় তা হচ্ছে ভাঙ্গা অংশ, আংশিক অংশ বা আলোচ্য অংশ। তাহলে এই যে আমি একটা বৃত্ত দিয়েছি, বৃত্তটিকে মোট 4টি অংশে বিভক্ত করেছি। এই 4টি অংশের মধ্যে একটিকে লাল বা কালো করতেছি আমরা। তাহলে এই অংশটাকে কিভাবে প্রকাশ করব? এবং দেখতেই পাচ্ছি 4টি অংশের মধ্যে, একটি বৃত্তের 4টি সমান অংশের মধ্যে এই 1 ভাগ অংশ হচ্ছে রং করা। তাহলে এই রং করা অংশটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ অংশ, আর ফাঁকা অংশ হচ্ছে 4 ভাগের 3 ভাগ অংশ। এভাবে আমরা একটি যে কোনো বিষয়কে সমান অংশে ভেঙে এভাবে প্রকাশ করি। তবে রং করা অংশ এবং রং ছাড়া অংশ যদি আমরা যোগ করি তাহলে কি হবে? তাহলে হবে পুরো একটা জিনিস। অর্থাৎ আমরা এই তথ্যটা সবসময় মনে রাখবো যে ভগ্নাংশের সবগুলো অংশ যদি যোগ করা হয় তাহলে কি হবে? অর্থাৎ একটা ভাঙ্গা কলমেরই যদি সবগুলো অংশ যোগ করা হয় তাহলে পুরো একটি কলম হয়ে যাবে। তো একইভাবে এটা যদি যোগ করি, লসাগু হচ্ছে 4, 1 আর 3 হচ্ছে 4, তাহলে 4/4, এটা কাটাকাটি করলে আমাদের 1 হয়। অর্থাৎ এটি একটি মনে রাখার বিষয় যে ভগ্নাংশের সর্বমোট অংশগুলোর সমষ্টি হচ্ছে 1। অর্থাৎ বলটির 4 ভাগের 1 ভাগ হচ্ছে রং করা, যা পড়া হয়। এখন এটি কিভাবে পড়া হয়? এটিকে পড়া হয় 4-এর 1 অংশ, অর্থাৎ 1 অথবা 1/4। ভগ্নাংশগুলোর সবগুলো অংশ যদি যোগ করি আমরা, তার মোট যোগফল হবে 1। আমরা একটু আগে সেটি দেখলাম। তো এরপর হচ্ছে ভগ্নাংশ কত প্রকার এবং সেগুলো কেমন, কি কি কি। তো ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা থাকে এবং নিচে একটি সংখ্যা থাকে, এই সংখ্যাটাকে বলা হচ্ছে হর, আর উপরের সংখ্যাটাকে বলা হচ্ছে লব। অর্থাৎ এই লব এবং হরের ছোট বা বড় এর পার্থক্যের উপর ভিত্তি করে ভগ্নাংশকে মোট 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যার লব ছোট আর হর হর বড়, এবং এই কারণে এটিকে ভাগ করলে আমরা প্রথমেই একটা দশমিক দিয়ে মান পাবো। এই কারণে এটিকে বলা হচ্ছে প্রকৃতপক্ষেই ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যে যার লব বড় কিন্তু হর ছোট এবং ভাগফলে একটি প্রথমেই পূর্ণ সংখ্যা আসে এবং তারপর দশমিক আসে, এরকম ক্ষেত্রে সেটিকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আসল ভগ্নাংশ হইতে গেলে 1-এর ছোট হইতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে, আসলে উপরে নিচে লেখা যাচ্ছে জন্য এটি একটি ভগ্নাংশ, কিন্তু এটা প্রকৃতপক্ষে ভগ্নাংশ নয়। এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃতপক্ষে ভগ্নাংশ হইতে গেলে 0 দশমিক সামথিং হইতে হবে। তো যেমন 3/2, 7/4 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো যদি উল্টিয়ে লিখতাম 2/3 বা 4/7, তখন সেটি প্রকৃত ভগ্নাংশ হয়ে যেত। এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা একই সাথে থাকলে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ 2 এবং তার সাথে আছে 1/3, 5 এবং 2/3। এগুলোকে আমরা কিভাবে পড়ি? এগুলো পড়ি আমরা এভাবে: 2 সমস্ত 3 1/3 অথবা 2 সমস্ত 3-এর 1, 5 সমস্ত 3-এর 2 অথবা 2/3, এভাবে পড়া হয়। এরপর মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ এরকম থাকলে আমরা ক্যালকুলেশন করতে আমাদের বেগ পোহাতে হয়। এই কারণে এইগুলো থেকে কিভাবে উপরে নিচে বা লব হর আকারে প্রকাশ করা যায় সেটি আমাদের আলোচ্য বিষয়। তাহলে 2 সমস্ত 1/3-কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে এই 2 আর 3 গুণ হবে, অর্থাৎ হরের সাথে এই প্রথমে মিশ্র ভগ্নাংশের বামে যে সংখ্যাটা থাকে সেটিকে গুণ করে উপরেরটার সাথে যোগ করতে হয়, এবং নিচে সবসময় হরটা থেকেই যায়, নিচে হর থাকবে। তাহলে 3 দুগুণ 6 আর 1 7, 7/3। এটিকে ভাঙলে কিভাবে পাবো? 5 সমস্ত 2/3 হচ্ছে 3×5 15 আর 2 17, 17/3। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এরপর আমরা আসবো, যেহেতু ভগ্নাংশের ক্যালকুলেশন করলে দশমিক আসবে, এই কারণে দশমিকের যোগ বা বিয়োগ। তো
তো দশমিকের যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য আমাদের দশমিকের নিচে দশমিক বসাতে হবে। এটা আমাদের প্রধান কাজ। দশমিকের নিচে দশমিক না বসালে আমরা এখানে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমরা যদি হিসেব করি, তাহলে আমরা একটা অঙ্ক এখানে নিয়েছি যেটি 29তম বিসিএসে আসছিল, যেটা হচ্ছে 1.1, 0.01 ও 0.0011 এর সমষ্টি কত। এ ধরনের অঙ্ক বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষায় আসে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ চাকরি পরীক্ষা। তো আমরা এটি করার জন্য কি করব, আমরা 1.1 প্রথমেই লিখব, তারপর কি আছে 0.01, এখান থেকে শুরু করলে হবে না, এটা দশমিকটার নিচে ঠিক দশমিক বসাতে হবে, এবং বামে কি আছে 0 আছে, ডানে কি আছে 0 এবং 1 আছে। আবার পরে আর একটা রাশি দেওয়া আছে, সেটি হচ্ছে 0.0011। তারপর আমরা যোগ করতে পারবো। যখন দশমিকের নিচে দশমিক বসবে তখনই কেবল আমরা এটিকে যোগ করতে পারি। যদি এভাবে না আসে তখন আমরা যোগ করতে পারবো না। তো যখন উপরে কিছু থাকবে না সেগুলোকে আমরা ফাঁকা হিসেবে ধরতে পারি বা শূন্য দিয়ে পূরণ করতে পারি। তাহলে আমরা সহজেই 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 1, 1 0 1, তারপর 1 এর 1, এরপর হচ্ছে 1 আর 0 1। তো মোট ফলাফল এটার পাওয়া যাচ্ছে 1.1111। বন্ধুরা, এগুলো পড়ার সময় দশমিকের পর ঘরের ঘরগুলোকে উচ্চারণ করে পড়তে হবে। দশমিক, যেমন এটা 2.27 বলা যাবে না, এগুলো বলতে হবে 2.27। 3.79 পড়া যাবে না। এটি হচ্ছে এগুলো পড়ার একটা টেকনিক। তো এইভাবে আমরা যোগ বিয়োগ করার জন্য ওই দশমিকের নিচে ঠিক দশমিক বসাতে হবে, সেটা যে অবস্থাতেই থাকুক। যদি 29-এর সাথে যোগ করতে বলে 0.0027, তখন আমরা 29.0 বসাবো। তারপর হচ্ছে এই দশমিকের নিচে দশমিক, সামনে কিছু না থাকলে 0, তারপর 0027, এইভাবে যোগ করে দিব। তো আমরা আরো কিছু দেখবো যোগ অঙ্ক, তারপর এটা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তাহলে এটি হচ্ছে 617 যোগ 6.017 যোগ 6.0017। এটি জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 2015 সালে এসেছিল। আমরা একটু এই অঙ্কটা করার চেষ্টা করি। 617, তারপর 6.017, এটি কোথায় বসাবো? এখন মূল কথা হচ্ছে 617-তে দশমিক কোথায়। যে কোনো পূর্ণ সংখ্যার বেলায় যাই লিখি না কেন আমরা সাথে একটা শূন্য, দশমিক শূন্য আছে বলে ধরে নিই। তাহলে এর সাথেও একটা দশমিক শূন্য আছে বলে আমরা ধরে নিই। তারপর 6.017, তাহলে দশমিকের নিচে দশমিক, এক ঘরে 6 আছে আর এখানে 017 আছে। তারপর কি আছে 6.0017, তাহলে দশমিকের নিচে দশমিক, 6-এর নিচে 6, তাহলে 0017। এটা যোগ করলে কি হবে? এটা যোগ করলে উপরে কিছু নেই, মানে শূন্য আছে, তাহলে 7। তারপর 7 আর 1 এখানে হবে 8, 1 আর 1 হবে 1 আর 0 1, 0.00 6 6 12 আর 6 আর 19, 19 এর 9 হাতে 1, 1 আর 1 হচ্ছে 2, হাতে নাই 6 6। তাহলে এটার উত্তর হবে 629.0187। এভাবে আমরা যে কোনো দশমিক এর যোগ বা বিয়োগ গুলো আমরা দশমিকের নিচে দশমিক বসিয়ে করবো। এরপর আরেকটা দেখি, 1 যোগ 0.1 যোগ 0.01 যোগ 0.001। এটি প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার, নবম গ্রেডের একটা চাকরি পরীক্ষা আসছিল 2014 সালে। আমরা এটি করার জন্য কি করব, একের নিচে নিচে কি দেবে, 1.0 মনে করি এটা, তারপর 0.1, 0.01 এবং 0.001, এভাবে যোগ করবো আমরা। দশমিকের ঠিক নিচে দশমিকগুলোর অবস্থান বসাবো। তারপর এই একের উপরে কিছু নেই, এই একের উপরে কিছু নেই, এবং এই এক মিলে 1.1। তাহলে এটার উত্তর হচ্ছে 1.111। এরপর আমরা দেখবো দশমিকের গুণ বা ভাগ। দশমিকের গুণ ভাগও আমরা দশমিকে না থাকলে কিভাবে করতাম সেভাবে করবো। আমরা একটু, আমি ডিসক্রিপশন দিয়েছি সেগুলো একটু পড়ে নিই। যে দশমিক না থাকলে আমরা যেভাবে গুণ বা ভাগ করতাম সেভাবেই দশমিক ছাড়া গুণ করব বা ভাগ করব। আর ডান দিক থেকে দশমিকের মোট ঘর হিসেব করে বসিয়ে দিতে হবে। তো আর ভাগ অঙ্কের শুরুতেই, ভাগ অঙ্ক করার সময় শুরুতেই দশমিক তুলে দিয়ে নিচে 1 এবং যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য বসাতে হবে। আমরা জানি যে 5.7, এটিকে যদি আমরা দশমিক তুলে দিই, এটিকে দশমিক তুলে দিলে নিচে একটা 1 বসে আর একটা যত ডিজিট থাকে তারপর তত শূন্য।
এখন ঘরের কথা একটা বলা আছে যে ডান দিক থেকে ঘর হিসাব করতে হবে। তো ঘর হিসাব করার যে বিষয়টা কি, ঘর হিসাব করার বিষয়টা হচ্ছে এই 7.273 এইখানে হিসাব করবো আমরা সবসময় ডান দিকে, আর দশমিকের পর কয় ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, এইভাবে আমরা দশমিকের ঘরগুলো হিসাব করব। আর আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা আরো ক্লিয়ার হতে পারি। সেটি হলো যে 0.03 গুণন 0.006 গুণন 0.007 এর গুণফল কত। এটি কিন্তু দেখেন আপনারা 35তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আসছিল, যেটি ইতিহাসের সবচেয়ে কঠিনতম প্রিলিমিনারি ছিল। তো এইটা যদি এসে থাকে আর আমরা যদি পারি, তার মানে কি আমাদের প্রস্তুতি সঠিক পথেই আছে। তাহলে আমরা যদি গুণ করি, আমি আগেই বলছি যে দশমিক না থাকলে কিভাবে গুণ করতাম, সেভাবে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 6 18 আর 7 18 কত হয়, 7 20 হয় 40, সেখান থেকে 14 বাদ দিলে 126 হবে। তার মানে আমাকে প্রথমে 126 সংখ্যাটা লিখতে হবে। 126 লেখার পর এখানে দেখতে হবে মোট কত ঘর পর দশমিক আছে। মোট কত ঘর পর দশমিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 6 4 5 6 7 8 8 ঘর পর দশমিক। তাহলে 126 তো আছে আমাদের 3 ঘর অলরেডি। তাহলে 1 2 3 4 5 টোটাল 8 ঘর পর দশমিক হবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এইখানে দশমিক। তাহলে মোট ফলাফল দাঁড়ায় 5টা শূন্য 1 2 6। তাহলে এখানে কি হবে, 5টা শূন্য তারপর 1 2 6, তাহলে গ অপশনের উত্তর এটা। তারপর হচ্ছে 0.04 0.005 0.03 এর গুণফল কত, এটি 33টা বিসিএস মানসিক দক্ষতা অংশ এসেছিল। তাহলে আমরা কি দেখবো এখানে, দশমিক না থাকলে কিভাবে গুণ করতাম। তাহলে এটি হচ্ছে শুধু 3, শুধু 5, শুধু 4। তাহলে 3 + 15, 4 × 60। তাহলে আমরা প্রথমে 60 লিখবো। 60 লেখার পর কি করব, দশমিক হিসাব করব। তো এইখানে আছে এক ঘর পর দশমিক, এখানে আছে, আমরা ডান দিক থেকে হিসাব করব। 3 ঘর, 3 আর 1 4 5 6, মোট 6 ঘর পর দশমিক। তাহলে 2 ঘর অলরেডি আছে, 3 4 5 6, এটি হচ্ছে উত্তর। অর্থাৎ 4টা শূন্য একটা 6। তাহলে কোথায় আছে, এটি ক অপশনে আছে, এটি হচ্ছে সঠিক। তারপর এখানে কি করব, এই অঙ্ক করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, দশমিক তুলে দিতে হবে। তাহলে উপরে থেকে সংখ্যা তুলে দিলে 1, নিচেও 1 গুণন 1 হবে। এখন কি করতে হবে, এই উপরের দশমিক তুলে দিলে নিচে একটা 1, আর যতটা ডিজিট ততটা শূন্য। একইভাবে নিচের গুলো তুলে দিলে উপরে কি হবে, একটা 1 আসবে আর একটা শূন্য আসবে, আবার একটা এটার জন্য 1 আসবে, একটা শূন্য আসবে। এরপর কাটাকাটি যদি করি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে উপরে আসবে সবগুলো 1 গুণ করলে 1, নিচে আসবে 1 1 1, অর্থাৎ 3টা 1 সাথে একটা শূন্য, অর্থাৎ 1/10। এই 1/10 মানে আবার কি, এটা আবার ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.01। এটা আমরা পরে দেখাবো একসময়। এরপর আমরা যদি এই অঙ্কটা করি, এই অঙ্কটা 10তম বিসিএস এবং প্রাথমিকে যে 10-এ আসছিল। তো দেখ, এই যদি আমরা এরকম বুঝতে পারি যে উপরেও ঠিক যতটা দশমিক, যত ঘর পর দশমিক, নিচেও যত ঘর পর দশমিক, এবং এরকম যদি থাকে, তাহলে ডিরেক্ট আমরা দশমিকগুলো তুলে দিতে পারি যদি সমান সংখ্যক ঘর পর দশমিক থাকে। তাহলে কি হবে, উপরে সবগুলো গুণ করলে আসবে 1, নিচে সবগুলো 2 গুণ করলে আসবে 2 2 গুণ 4 4 2 গুণ 8। তাহলে এটি হবে এই প্রশ্নের উত্তর। তাহলে পার্ট 1 শেষ হলো আমাদের আজকে। এরপর আমরা পার্ট 2 এবং পার্ট 3 প্রয়োজন হলে 3ও করব। তারপর বিগত সালের প্রশ্ন সমাধান করার মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব। আপনারা যদি শুরু থেকে প্রস্তুতি নিতে চান, আমি কিন্তু গত ক্লাসগুলোতে সংখ্যার ধারণা এবং বর্গমূল শেষ করেছি, আপনারা সেগুলো থেকে শুরু করতে পারেন। তো এ করলে আমি কিন্তু কোনো ট্রিক বা ম্যাজিক এগুলোতে বিশ্বাসী নই। আমি খুব গোছালো এবং সুন্দরভাবে প্রস্তুতি নিতে বিশ্বাসী। এই কারণে আপনারা যদি একদম গোছালোভাবে প্রস্তুতি নিতে চান এবং গণিতের ক্রমান্বয়ে ভিডিওগুলো দেখতে চান, আমার সাথেই থাকুন। আমি প্রতিদিন ইনশাআল্লাহ রাতে করে একটি করে গণিতের ভিডিও দিচ্ছি এবং সকাল করে একটি ইংলিশের ভিডিও দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।